আসসালামু আলাইকুম। আধুনিক চিকিৎসা বিজ্ঞান সেই প্রাচীন যুগ গ্যালেন, থিওফ্রাস্টাস, হিপোক্রিটাস প্রভৃতি দার্শনিক এবং একই সাথে চিকিৎসক সবার কাছ থেকে বর্তমান আধুনিক চিকিৎসাবিদ্যা এসেছে। এক বাক্যে বলা যায় না যে আধুনিক চিকিৎসা বিদ্যার জনককে, বা মডার্ন মেডিসিনের হু ইজ দ্য ফাদার অফ মডার্ন মেডিসিন। তাই বলা হয় যে ডাক্তারবাবু সবসময় রোগীর কথা মনোযোগ দিয়ে শুনুন, আর রোগী আপনাকে তার রোগের কারণগুলোও বলে দিবে। তো এই বিখ্যাত উক্তিটি করেছিলেন স্যার উইলিয়াম অসলার। তিনি কানাডায় জন্মগ্রহণ করা একজন মানুষ, একজন ডাক্তার বা চিকিৎসক। তিনি মারা গেছেন ইংল্যান্ডের অক্সফোর্ডে 70 বছর বয়সে। তার জন্ম হয়েছিল 1849 সালে, আর মৃত্যু হয়েছে 1919 সালে, ঠিক প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে। তো এই উইলিয়াম অসলারকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক মনে করা হয়, এবং তিনি বর্তমান যে মেডিকেল ব্যবস্থায় ডাক্তাররা ইন্টার্নি করে, অর্থাৎ মেডিকেলে অবস্থান করে তারা মেডিকেলে থাকে, রাতের বেলা দিনের বেলা থাকে, রোগীর সাথে কথা বলে, রোগীর রোগ নির্ণয়ের চেষ্টা করে, যেটা বর্তমানে বাধ্যতামূলক। এই ইন্টার্ন ব্যবস্থা বা মেডিকেলে যে রেসিডেন্সি যেটাকে বলি, আবাসিকভাবে ডাক্তাররা থাকে, সেই প্রোগ্রামটা চালু করেছিলেন উইলিয়াম অসলার। তিনি একজন কানাডীয় বংশোদ্ভূত। আবার আরও আছেন, আধুনিক সার্জারির ফাদার বলা হয় বা গাইনিকোলজির ফাদার বলা হয় উইলিয়াম জে মারিয়ম সিমস। তিনি একজন মার্কিন ডাক্তার ছিলেন, সার্জারির ডাক্তার। তিনি অনেকগুলো প্রয়োজনীয় যন্ত্রপাতি চিকিৎসাবিদ্যার উন্নয়নে তৈরি করেছেন। তো ওনার সম্বন্ধে যেমন বিতর্ক রয়েছে, স্যার উইলিয়াম অসলার সম্বন্ধেও তেমন অনেকগুলো বিতর্ক রয়েছে। তার বিরুদ্ধে পেশা জীবনের বাইরে তাকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, তার প্রথম বিতর্ক ছিল বর্ণবাদ। অর্থাৎ তিনি একটা সময় বলেছিলেন যে কানাডা শুড বি দ্য কান্ট্রি অফ দ্য হোয়াইট পিপুল অনলি। অর্থাৎ কানাডা শুধুমাত্র সাদা চামড়ার মানুষের দেশ হওয়া উচিত। এবং তিনি বলেছিলেন যে ওই সময় ভারত থেকে যারা কানাডায় অভিবাসন বা ইমিগ্রেশনের মাধ্যমে কানাডায় ছিল, তাদেরকে বের করে দেওয়া উচিত। তো এবং তিনি তার একটা চিঠিতে বলেছিলেন যে আমি ল্যাটিন আমেরিকানদেরকে ঘৃণা করি, কারণ ল্যাটিন আমেরিকান যারা, তারা দেখতে কি অনেকটা কালো চামড়া, তাই এই ডক্টর অসলার তিনি ঘৃণা করেন। আবার তা বাদেও তিনি আদিবাসী যারা ছিল, কানাডা অস্ট্রেলিয়ার যারা আদিবাসী, তাদেরকে তিনি বলেছিলেন প্রতিটি আদিম গোষ্ঠী কিছু নিকৃষ্ট প্রাণী অভ্যাস ধরে রাখে, যা এখন পর্যন্ত জাতির ঊর্ধ্বগতিতে বিলুপ্ত হয়নি। তিনি তার সম্বন্ধে এগুলো সমালোচনা, বাট তিনি হয়তো রাগ করে এই কথাগুলো বলেছেন যে আদিম অধিবাসী যারা নিজেদেরকে আদিম বলে দাবি করে, তারা তাদের পুরাতন অভ্যাস ধরে রাখে, তাদের চরিত্রের খুব একটা উন্নতি কখনো হয়নি। তো এগুলো বিষয় নিয়ে এনার সম্বন্ধে অনেকগুলো সমালোচনা রয়েছে, কিন্তু এনাকে, এই উইলিয়াম অসলারকে, কানাডায় জন্মগ্রহণ করা চিকিৎসক, এনাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। তিনি পেশায় একই সাথে ছিলেন চিকিৎসক, ছিলেন শিক্ষক, এবং ছিলেন চিকিৎসার ইতিহাসবিদ। এবং সেই বিখ্যাত জন হপকিন্স হাসপাতাল তিনি চাকরি করেছেন, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় স্কুল অফ মেডিসিনে তিনি চাকরি করেছেন। জন হপকিন্স হাসপাতালে, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রভৃতিতে তিনি চাকরি করেছেন। আর তার পরিচয়ের কারণ হলো সেই বিখ্যাত জন হপকিন্স হাসপাতাল, যেখানে 4 জন ডাক্তার, প্রসিদ্ধ ডাক্তার মিলেই জন হপকিন্স হাসপাতাল তৈরি করেছিলেন। সেই হাসপাতালের তিনি একজন অন্যতম প্রতিষ্ঠাতা। তো এই জনস হপকিন হাসপাতালের 4 জন প্রতিষ্ঠাতার অধ্যাপকের মধ্যে একজন ছিলেন এই উইলিয়াম অসলার ব্যারনেট। অসলার চিকিৎসা বিশেষজ্ঞদের প্রশিক্ষণের জন্য তিনি আগেই যেটা বলেছি, প্রথম রেসিডেন্সি প্রোগ্রাম তৈরি করেছিলেন। অর্থাৎ বর্তমান যে ডাক্তাররা রাতের বেলাও মেডিকেলে থাকে, বা বিশেষ করে ইন্টার্নি, যেটা না করলে তারা তাদের লাইসেন্স পর্যন্ত পায় না, সেই ব্যবস্থাটা তিনি প্রথম চালু করেছিলেন। এবং তাকে প্রায়শই এ কারণে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বা ফাদার অফ মডার্ন মেডিসিন হিসেবে আখ্যায়িত করা হয়। এবং যে স্টেথোস্কোপ মেশিনটা আমরা চিনি, সেই স্টেথোস্কোপ ব্যবহারকারী তিনি সর্বকালের সেরা রোগ নির্ণয়কারী হিসেবে তাকে বর্ণনা করা হয়, যে এই স্টেথোস্কোপের মাধ্যমে
মানুষের যতগুলো রোগ আছে, যে শত শত বা হাজার হাজার, ম্যাক্সিমাম রোগ এই স্টেথোস্কোপের মাধ্যমে নির্ণয় করা যায়। এবং এখনো আমরা দেখব যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে তিনি তার স্টেথোস্কোপ নিয়ে যতই রিপোর্ট থাক, এক্স রে, ব্লাড টেস্ট, ইসিজি, ইকো, এনজিওগ্রাম, যতই রিপোর্ট থাক, বাট তিনি তার স্টেথোস্কোপ দিয়ে আমাদের শরীরের বিভিন্ন অংশে লাগিয়ে তিনি কানে কি যেন শোনেন। তো এই কাজটা এই উইলিয়াম অসলার প্রথম করেছিলেন, যে স্টেথোস্কোপ দিয়ে অনেকগুলো রোগ নির্ণয় করা যায়। আর তিনি চিকিৎসাবিদ্যার পাশাপাশি তিনি ছিলেন বই প্রেমিক, তিনি বই ভালোবাসতেন, তিনি ছিলেন ইতিহাসবিদ, ইতিহাস নিয়ে তিনি লেখালেখি করেছেন, তিনি ব্যক্তি জীবনের লেখক ছিলেন এবং তিনি বিখ্যাত একজন প্র্যাকটিক্যাল জোকার ছিলেন। তার মেডিকেল লাইব্রেরি এবং চিকিৎসার ইতিহাস নিয়ে গভীর আগ্রহ ছিল তার, এবং রয়্যাল সোসাইটি অফ মেডিসিন, যেটা লন্ডনে, সেই হিস্টোরি অফ মেডিসিন সোসাইটি আর প্রাতিষ্ঠানিকভাবে তিনি এখানে একটা সেকশন বা শাখা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মেডিকেল লাইব্রেরি অফ অ্যাসোসিয়েশন অফ গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড এবং উত্তর আমেরিকার যে অ্যাসোসিয়েশন অফ মেডিকেল লাইব্রেরিয়ানস, পরবর্তীতে যেটা মেডিকেল লাইব্রেরি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শুধু জন হপকিন্স মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা না, হাসপাতালের প্রতিষ্ঠাতা না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকগুলো রোল প্লে করেছেন। এ বাদেও যেখানে তার আলমা ম্যাটার, অর্থাৎ যেখানে তিনি পড়াশোনা করেছেন, সেই ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল লাইব্রেরিয়ান ছিল মার্গারেট চার্লটন সহ অন্য অন্য 3 জন ব্যক্তি যুক্ত ছিলেন তার এই কাজে। আর তিনি ম্যাকগিলে পড়াশোনা অবস্থার তার নিজস্ব চিকিৎসার ইতিহাস সম্পর্কিত একটা বৃহৎ লাইব্রেরি রেখে গিয়েছিলেন, যা পরবর্তীকালে অস্কার লাইব্রেরি অফ দ্য মেডিসিনে পরিণত হয়। তো এই লোকটার জীবনও কি বর্ণবাদ দ্বারা দুষ্ট ছিল, যে তিনিও কালো মানুষদেরকে ঘৃণা করতেন, যে কাজটা যার বিরুদ্ধে সংগ্রাম করে নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার নেতা, অবিসংবাদিত নেতা, শান্তিতে নোবেল প্রাইজ বিজয়ী, তিনি দীর্ঘ 27 বছর 6 মাস, তার ভাষায়, বা 10,000 দিন তিনি জেলে ছিলেন। তারপর জেল থেকে আসলেন, দক্ষিণ আফ্রিকা থেকে তিনি বর্ণবাদ দূর করেছিলেন। এই এত বড় ডাক্তার স্যার উইলিয়াম অসলার, তিনিও বর্ণবাদে দুষ্টবাদ, তিনিও একজন রেসিস্ট ছিলেন। তো পরিবার জীবন অন্যান্য মানুষের মতোই তারও পরিবার জীবন ছিল। আর তিনি তার পরিবারের কিছু ছোটবেলার যদি কিছু কথা বলি, যে তার পরিবার, আমরা আমাদের ডাক্তারদের 14 গোষ্ঠী উদ্ধার করি, তো দেখি এই ডাক্তার, এত বড় একজন ডাক্তার, তার পরিবার কি, সে বিষয়টা নিয়ে আমার মনে হয় একটু আমাদের জানা দরকার। এই উইলিয়াম অসলারের পিতামহ অর্থাৎ দাদা দাদিরা, এডওয়ার্ড এই অসলারকে বণিক, নাবিক বা জলদস্যু হিসাবে বর্ণনা করা হয়েছে তার দাদা দাদিদেরকে। আর উইলিয়ামের এক চাচা, যার নাম ছিল এডওয়ার্ড অসলার, রয়্যাল নেভির একজন মেডিকেল অফিসার ছিলেন। তারপরে তিনি লাইফ অফ লর্ড এক্সমাউস এবং দ্য ভয়েস নামে কবিতাও তিনি লিখেছিলেন। এই উইলিয়াম অসলারের পিতা, ডাক্তার উইলিয়াম অসলারের পিতা ছিলেন রেভারেন্ড ফেদারস্টন লেক অসলার, ফালমাউথের একজন জাহাজ মালিকের পুত্র, ছিলেন রয়্যাল নেভির সাবেক লেফটেন্যান্ট, যিনি HMS ভিক্টোরি জাহাজে কর্মরত ছিলেন। 1831 সালে ফেদারস্টন ওসলারকে সেই বিখ্যাত চার্লস ডারউইন অন দ্য অরিজিন অফ স্পেসিস, আমার এই চ্যানেলে এ বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, অন দ্য অরিজিন, একটা না কয়েকটা আছে, অন দ্য অরিজিন অফ স্পেসিস, সেই বিখ্যাত বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ঐতিহাসিক সেই গালাপাগোস দ্বীপপুঞ্জের কথা নিশ্চিত আপনাদের মনে আছে। এবং সেই ভ্রমণের সময় তিনি যে জাহাজটি ব্যবহার করেছিলেন, HMS বিগল, এই জাহাজে বিজ্ঞান কর্মকর্তা হিসেবে তাকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু অসলারের বাবা এই সময় মারা যাওয়ার কারণে তিনি তা প্রত্যাখ্যান করেন। বাবা মারা গিয়েছে এমন নয়, মৃত্যুসজ্জায় ছিল। তারপরে 1833 সালে ফেদারস্টন অসলার চার্চ অফ ইংল্যান্ডের মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিশোর বয়সে ফেদারস্টন অসলার HMS সাফো একটা জাহাজ থাকাকালীন আটলান্টিকের ঝড়ে প্রায় ধ্বংস হয়ে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা অর্জন করেছিলেন। অর্থাৎ সেই রবিনসন ক্রুশোর মতো জাহাজ ডুবি হয়ে গেল, সে একটা বিচ্ছিন্ন দ্বীপে গিয়ে অবস্থান করলো, সেই রকম একটা অবস্থা হয়েছিল। নেভিতে কাজ করার সময় তিনি সেই বার্বাডোসের কাছে জাহাজ ডুবির শিকার হন। বার্বাডোস একটা দেশ, সেই দেশ নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও আছে, পারলে আপনারা দেখে নেবেন। তো 1837 সালে ফেদারস্টন অসলার নেভি থেকে অবসর নিয়ে কানাডায় অভিবাসী হন এবং গ্রামীণ আপার কানাডায় স্যাডলব্যাক মিনিস্টার হন। ফেদারস্টন ও তার স্ত্রী এলেন ফ্রি পিকটন কানাডায় পৌঁছানোর সময় সেন্ট লরেন্স উপসাগরের এগ আইল্যান্ডের নাম হলো ডিম,
এগ আইল্যান্ডে আবারও জাহাজডুবির মুখোমুখি হন তাদের সন্তানদের মধ্যে উইলিয়াম ব্রিটন বাথ অসলার এবং স্যার এডমন্ড বয়েড অসলার ছিলেন। তো এই উইলিয়াম অসলারের যদি প্রাথমিক জীবন আর একটু বলি, এটা জানা উচিত মনে করি যে একজন এত বড় ডাক্তার যাকে আধুনিক মেডিসিনের ফাদার বলা হয়, তিনিও নানাবিধ চারিত্রিক দোষে দুষ্ট ছিলেন। অতএব আমরা যে আমাদের দেশে ডাক্তারদের 14 গোষ্ঠী উদ্ধার করি কোনো কিছু 19-20 হলে, কোনো মানুষ তার ব্যক্তি, সমাজ, সংস্কৃতির বাইরে থাকতে পারে না, সে যত বড় ডাক্তার হোক, মাস্টার হোক, আর ঐতিহাসিক হোক অথবা রাজনীতিবিদ হোক। তো এই উইলিয়াম অসলারের জন্ম হলো 12 জুলাই 1849 সালে বন্ডহেডে, কানাডা ওয়েস্টে, যেটা বর্তমান অন্টারিও বলা হয় সেখানে। এবং 1857 সালে যখন আমাদের সেই সিপাহী বিদ্রোহ চলে বাংলাদেশে, সেই সময় ডান্ডাস অন্টারিওতে তিনি বেড়ে ওঠেন। উইলিয়াম অফ অরেঞ্জের নামানুসারে তার নামকরণ করা হয়, যিনি 12 জুলাই 1690 সালে বয়নের যুদ্ধে জয়লাভ করেছিলেন। তার মানে কানাডায় যুদ্ধ হয়েছিল। যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, কে যেন একজন বলেছিল, সম্ভবত ইটালির বেনিটো মুসোলিনি বলেছিলেন, একজন ফ্যাসিস্ট বলেছিলেন যে যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। তো এই কানাডাতেও যুদ্ধ হয়েছিল। অসলারের মা অত্যন্ত ধার্মিক ছিলেন, যে ডাক্তারের কথা আমরা বলছি তিনি খুবই ধার্মিক ছিলেন, এবং তিনি সবসময় দোয়া করতেন যে তার সন্তান যেন যাজক হন। অর্থাৎ যাজক বলতে আমাদের মুসলমান ধর্মের যেমন হুজুর আছে, মাওলানা আছে, খ্রিস্টান ধর্মের তাদেরকে বলা হয় যাজক, এই ব্যাপারটা। তারপরে কি হলো, তো অসলার যখন ট্রিনিটি কলেজ স্কুলে তৎকালীন ওয়েস্টার্ন অন্টারিওতে অবস্থিত শিক্ষা লাভ করেন, আর 1867 সালে ওসলার ঘোষণা করেন যে তিনি তার পিতার পথ অনুসরণ করে ধর্মযাজক হবেন। তার বাবাও হুজুর ছিলেন, তিনিও হুজুর বা মাওলানা হতে চান। এবং শরৎকালে অটামে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে তিনি বিখ্যাত ট্রিনিটি কলেজে ভর্তি হন। তবে জেমস বোভেল এবং রেভ উইলিয়াম আর্থার জনসনের প্রভাবে তিনি চিকিৎসা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং তিনি ধর্মযাজক থেকে পেশা পরিবর্তন করেন। ঠিক মনে আছে সেই কোনজন বিজ্ঞানী, ওই যে জেনেটিক্সের আবিষ্কারক, গির্জার পাদ্রী ছিলেন, গির্জার ফাদার ছিলেন, তারপর তার সামনে বেশ কিছু মটরশুটির বীজ লাগালেন, সেখান থেকে যে গ্রেগর জোহান মেন্ডেল হুজুর থেকে বিজ্ঞানী হলেন, ইনিও হুজুর থেকে ডাক্তারের দিকে চলে গেলেন। যেমনটা মার্টিন লুথার কিং জুনিয়র, তিনিও কিন্তু একজন হুজুর ছিলেন, পড়াশোনা করেছেন খ্রিস্টান ধর্ম নিয়ে, বিশ্বতত্ত্ব নিয়ে, থিওলজি নিয়ে। তারপরে তিনি একজন সমাজকর্মীতে পরিণত হলেন এবং শান্তিতে নোবেল লরিয়েট হলেন। তো এই উইলিয়াম অসলার পেশা পরিবর্তন করে ডাক্তারের দিকে চলে গেলেন এবং 1868 সালে তৎকালীন ওসলার টরন্টো স্কুল অফ মেডিসিনে ভর্তি হলেন, অর্থাৎ মেডিকেল কলেজে ভর্তি হলেন। সেই সাথে যা পরবর্তীতে টরন্টো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের অংশ ছিল না, অসলার কিছু সময় জেমস বোভেলের সাথে বসবাস করেন এবং জনসনের মাধ্যমে তিনি স্যার টমাস ব্রাউনের রচনাগুলির সাথে পরিচিত হন। এখানে একটু বলে দেই যে মেডিকেল সায়েন্সে রেলিজিও মেডিসি যে একটা বই আছে, সে বইটা এই অসলারের উপর গভীর প্রভাব পড়ে। বাংলাদেশে যারা ডাক্তারি প্র্যাকটিস করেন তাদেরও কিন্তু এই রেলিজিও মেডিসি বইটা অধ্যয়ন করা উচিত, পড়া না, অধ্যয়ন করা উচিত। এই বইটাতে ডাক্তার হওয়ার পিছনে কিভাবে একজন ডাক্তার মানুষ হওয়া উচিত, কেন হওয়া উচিত, সেই রকম গভীর আলোচনা করা আছে এই রেলিজিও মেডিসি। আমাদের রবীন্দ্রনাথ, তিনিও কিন্তু ইংল্যান্ডে গিয়ে এই রেলিজিও মেডিসি নিয়ে একটু পড়াশোনা করেছিলেন। তো অসলার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে এমডিসিএস প্রোগ্রামে গ্রহণযোগ্য হওয়ার পরে যখন থেকে ভর্তি হলো, টরন্টো স্কুল অফ মেডিসিন ছেড়ে দিয়ে, এবং তিনি 1872 সালে মেডিকেল ডিগ্রি, তৎকালীন ডিগ্রি ছিল এমডিসিএম, এই ডিগ্রিটা লাভ করেন। তো পেশা জীবনে তিনি বিভিন্ন জায়গায় অধ্যাপনা করলেন, চাকরি বাকরি করলেন। তারপরে তার উল্লেখযোগ্য যে অবদান, সেইটা বলেই আজকে আমরা শেষ করব, বেশি লম্বা ভিডিও করব না। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাল্টিমোরের যে মেরিল্যান্ডে জনস হপকিন্স হাসপাতাল, যেটা বিখ্যাত, বিশ্ববিখ্যাত, প্রথম ফিজিশিয়ান ইন চিফ হন 1889 সালে। এবং 1893 সালে ওসলার জন হপকিন্স স্কুল অফ মেডিসিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্কুলটির প্রথম মেডিসিনের একজন অধ্যাপক নিযুক্ত হন। আর ওসলার দ্রুত একজন ক্লিনিশিয়ান, একই সাথে ডাক্তার, একই সাথে মানবতাবাদী, একই সাথে শিক্ষক হিসাবে খ্যাতি বৃদ্ধি করেন। একজন ভালো ডাক্তার হতে গেলে ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ডক্টর ইউ মাস্ট বি এ গুড টিচার। ভালো ডাক্তার হতে গেলে আপনাকে ভালো শিক্ষক হতে হবে। তো
তো শিক্ষক হিসেবে খ্যাতি পেলেন। তারপরে হাসপাতালে প্রথম বছরে অপারেশনে তিনি সভাপতিত্ব করেন। আর এতে তখন বেড ছিল 220টি বেড ছিল, আর 788 জন রোগীর মোট 15,000-এরও বেশি দিনের তিনি চিকিৎসা করা হয়েছিল। 16 বছর পরে যখন অসলার অক্সফোর্ডের উদ্দেশ্যে রওনা হন, তখন 4,200-এর বেশি রোগীর মোট প্রায় 11,000 দিনের চিকিৎসা হয়েছিল। তারপর 1905 সাল যখন বাংলাদেশে বঙ্গভঙ্গ হলো, আমাদের বাংলাকে ভাগ করা হলো, রবীন্দ্রনাথ লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এই 1905 সালে তিনি অক্সফোর্ডের রেলিজিও মেডিসি ব্রাউনের রেজিয়াস প্রফেসর অফ মেডিসিন নিযুক্ত হলেন, যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত ধরেছিলেন, এবং তিনি ক্রাইস্ট চার্চের ছাত্র বা ফেলোও ছিলেন। তো এইভাবে এই অসলার অনেকগুলো কাজ করেছেন, সব বলা সম্ভব নয়। আর তিনি যে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন, সেখানে একটা তার নামে অসলার লাইব্রেরি রয়েছে, এবং মেরিল্যান্ডের বেসোদায় তার ইউনাইটেড স্টেটস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে তার বিভিন্ন বইগুলো প্রতিষ্ঠিত রয়েছে। আর তার মূল্যায়ন সঙ্গে তার সবচেয়ে বড় অবদান হলো যে চিকিৎসা বিজ্ঞানে ডাক্তার হতে গেলে ইন্টার্নশিপ করতে হবে, রাতের বেলা দিনের বেলা মেডিকেলে থাকতে হবে, রোগীর বেডের পাশে বসে রোগীর গল্প শুনতে হবে, তাহলে রোগের কারণ জানা যাবে। এই কথাটা তিনি বারবার বলতেন, এবং এই বিষয়ে তিনি বলেছেন যে ডাক্তারদেরকে প্রায় একটা সন্ন্যাসের মতো, মঙ্কসের মতো, সন্ন্যাসের মতো জীবনযাপন করতে হবে, অনেকটা গৌতম বুদ্ধের নির্বাণ লাভের মতো, যে এ জীবনে মরার আগে জীবনের চাওয়া পাওয়া কামনা বাসনা এগুলো ত্যাগ করা উচিত। সেই কথাটা তিনি বলেছেন, সেটা ত্যাগ করা উচিত। তো এইটা একটু বলে শেষ করি আর কি, যে চিকিৎসা বিজ্ঞানে অসলারের যে প্রভাব, সম্ভবত এটা বড় প্রভাব ছিল, যে তিনি শিক্ষার্থীদের রোগী দেখে এবং রোগীর সাথে কথা বলে শেখার উপর জোর দিয়েছিলেন, এবং মেডিকেল রেসিডেন্সি, যেটা অর্থাৎ এখন ডাক্তাররা থাকে, সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে ধারণাটি ইংরেজি ভাষী বিশ্বে ছড়িয়ে পড়ে, এবং আজও বেশিরভাগ শিক্ষাদানকারী হাসপাতালে সারা বাংলাদেশেও যেটা এখনো বিদ্যমান। এই পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণরত চিকিৎসকরা একটি শিক্ষাদানকারী হাসপাতালের মেডিকেল স্টাফের বেশিরভাগ অংশ গঠন করে। তার রেসিডেন্সি সিস্টেমের সাফল্য মূলত এক পিরামিডাল কাঠামোর উপর নির্ভরশীল ছিল, যেখানে অনেক ইন্টার্ন, কম সহকারী রেসিডেন্ট এবং একজন মাত্র চিফ রেসিডেন্ট থাকতেন, যিনি শুরুতে বছরের পর বছর সেই পদে অধিষ্ঠিত ছিলেন। হপকিন্সে থাকাকালীন অসলার ফুল টাইম স্লিপ ইন রেসিডেন্সি সিস্টেম প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে স্টাফ ফিজিশিয়ানরা হাসপাতালের প্রশাসনিক ভবনে থাকতেন। প্রতিষ্ঠার সময় রেসিডেন্সি ছিল উন্মুক্ত এবং সমাপ্ত এবং দীর্ঘমেয়াদী ছিল। চিকিৎসকরা 7 থেকে 8 বছর রেসিডেন্ট হিসেবে কাটাতেন। এ সময় তারা একটা সীমিত, প্রায় সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন। অসলার তার বুকস অ্যান্ড মেন প্রবন্ধে লিখেছিলেন যে যেই ব্যক্তি বই ছাড়া চিকিৎসা অধ্যয়ন করে সে একটি অচিহ্নিত সমুদ্রে ভ্রমণ করে, কিন্তু যে রোগী ছাড়া চিকিৎসা অধ্যয়ন করে সে সমুদ্রে যায়ই না। অর্থাৎ রোগী ছাড়া ডাক্তারি অধ্যয়ন করে ভালো ডাক্তার হওয়া সম্ভব না। তার সবচেয়ে বিখ্যাত উক্তি ছিল, এটা দিয়ে শেষ করব, আপনার রোগীর কথা শুনুন, সে আপনাকে তার রোগ নির্ণয় সম্পর্কে বলে দিচ্ছে, যা এই রোগীর ইতিহাস গ্রহণের উপরে সবসময় গুরুত্ব দান করে, এবং এই প্রক্রিয়াটা এখনো আজকের ডাক্তাররা মেনে চলে, যে রোগীর ভালো চিকিৎসা করাতে হলে রোগীর সাথে কথা বলতে হবে, রোগী তার রোগের কারণগুলো বলে দিবে, যেখান থেকে রোগ নির্ণয় করে ডাক্তার সঠিক চিকিৎসা দান করবে। তো এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলে পরিচিত উইলিয়াম অসলার সম্পর্কে আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা করলাম। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল, পারলে অন্যান্য ভিডিওগুলো একটু শুনতে পারেন। সবাই ভালো থাকবেন, পজিটিভ চিন্তা করবেন। প্রতিদিন প্রাপ্তবয়স্ক হলে 24 ঘন্টার মধ্যে রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমাবেন, পুষ্টিকর খাবার খাবেন। প্রতিদিন সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন কমপক্ষে 30 মিনিট থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করবেন। শুয়ে বসে থাকবেন না, অলস জীবন যাপন করবেন না, নেতিবাচক চিন্তা করবেন না, পারলে সামাজিক কাজে লেগে পড়ুন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।